সেভেন এমএক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে নিন্দুকের ডায়েরি খুলে আপনাদের সঙ্গে আমি চন্দন এবং আমার সঙ্গে অবশ্যই রয়েছেন শ্যামল পাল। তা আপনারা ইতিমধ্যে বিষয়টি জেনে গেছেন যে আহ, সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, অবশ্য পুজোটা আছে। আহ, এবার পুজো বেশ খানিক রাজনৈতিক হয়ে দাঁড়াবে, কারণ আমরা অন্যান্য বছর আর মাত্র 19 দিন পুজোর বাকি। অন্যান্য বছরগুলোতে এই 19 দিন আগে, এখন তো আমাদের মিডিয়া সর্বস্ব জীবন, মানে মিডিয়া আমাদেরকে জানান দেয় সবকিছু, আমাদেরকে শেখায়, আমাদের পড়ায়, অর্থাৎ আহ, যেটাকে আমরা বলি সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটি। তো সেই সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটি বা ধরুন মেন স্ট্রিম মিডিয়া, কোনো জায়গাতেই পুজোকে নিয়ে কোনো উচ্ছ্বাস আমরা এখনো দেখছি না। বরং এখনো পর্যন্ত সাংঘাতিকভাবে রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক সত্যি মিথ্যা প্রচার ইত্যাদি নিয়েই আমরা ব্যস্ত রয়েছি। আমি যে কথাটা বললাম আপনাদের, আমি আগে সেখানটা থেকে ঢুকতে চাই, যে সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটি, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সারা পৃথিবী জুড়ে এই সমাজ মাধ্যমের যে প্রভাব, সেই প্রভাবের ফলে আমি নাম করেই বলছি, কেন কোনো আপত্তি নেই আমার, যে আমাদের রাজ্যে সর্বাধিক প্রচারিত যে গণমাধ্যমগুলো, যেমন ধরুন আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা, এই সময় পত্রিকা, তারাও ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে বাধ্য হয়েছে। তারাও কিন্তু ভিডিও, অর্থাৎ আনন্দবাজার পত্রিকার সঙ্গে তো ভিডিও নামটা যায় না, মানে এই শব্দটা যায় না, কিন্তু দেখবেন তারাও ভিডিও তৈরি করা শুরু করেছে। সেটা কোথায় করেছে? সেটা করেছে হচ্ছে ডিজিটাল মিডিয়ায়, ডিজিটাল মাধ্যমে। আবার যদি মানে সেরা সেরা চ্যানেলগুলোকে বলি, যারা বলে যে এগিয়ে রাখি, এগিয়ে থাকে, ইত্যাদি 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 স্লোগান, সেরকম এবিপি আনন্দ থেকে শুরু করে আপনার যত নাম করা চ্যানেল, যত সর্বভারতীয় চ্যানেল বলুন, তারা সবাই, এবিপি আনন্দ, 24 জি 24 ঘন্টা, আপনার আজ তাক, রিপাবলিক বাংলা, তারপরে তো ছোটখাটো চ্যানেলগুলো রয়েছে, সবাই কিন্তু মূল জায়গাটা আজকে কিন্তু সেই সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করতে তারা বাধ্য হচ্ছে। কারণ সোশ্যাল মিডিয়ার ব্যাপ্তি আজকে জনমানুষে এতটাই। এখন এই সোশ্যাল মিডিয়া কারা ব্যবহার করে, এখানে একটা বড় প্রশ্ন কিন্তু উঠে আসছে আমাদের সামনে। পরিসংখ্যান বলছে যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের 94% তারা হচ্ছে যুবক যুবতী বা তরুণ তরুণী, অর্থাৎ 6% প্রবীণ মানুষ, তারা সেই সোশ্যাল মিডিয়া ব্যবহারে আম, একেবারেই রপ্ত বা তারা নিয়মিত ব্যবহার করেন। আর এই সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে, বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা বা নির্দিষ্ট নির্দিষ্ট অ্যাপের উপর নিষেধাজ্ঞা কিন্তু আমাদের দেশেও ছিল, আমাদের দেশেও আছে। যেমন ধরুন চীনের সঙ্গে যখন আমাদের সম্পর্কটা খারাপ হয়ে গেল, তখন টিকটক নামের একটা অ্যাপের উপর নিষেধাজ্ঞা নেমে এলো, বা এরকম ধরনের আরো অনেক অ্যাপের উপর নিষেধাজ্ঞা আছে। আপনার কমিউনিস্ট চীন, সেই চীনে কিন্তু বহু অ্যাপ যেগুলো মানে সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয়, সেই সমস্ত যে অ্যাপগুলো, সেগুলো তারা ব্যবহার করেন না, বা ব্যবহার করতে দেওয়া হয় না। বা আরো অনেক দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অ্যাপ নিষিদ্ধ আছে। আবার এরকমও আছে, ধরুন আমি এই কথাগুলো একটু মানে বেশি হয়ে যাচ্ছে আমার, আপনাদের তবু বলে রাখি, যে যেমন ধরুন আমাদের চ্যানেলটি সেভেন অ্যাভেক নিউজ নেটওয়ার্ক আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হয়, ইউটিউব কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে দেয় যে আমাদের এই নির্দিষ্ট সংবাদটি বা নির্দিষ্ট সম্প্রচারটি কোন কোন দেশে করা যাবে না, বা কোন কোন দেশে এটা দেখা যাবে না। তার মানে আমার কন্টেন্টটা পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ, অথচ আমার দেশে সিদ্ধ। আবার সেই দেশের যে আহ, সিদ্ধ যে কন্টেন্ট হবে আর কি, সেটা হয়তো আমাদের দেশে নিষিদ্ধ। এরকম নিষেধাজ্ঞা সর্বত্র রয়েছে। কিন্তু নেপাল, আমরা নেপালে গিয়ে কি দেখলাম? আমরা নেপালে দেখলাম যে একই সঙ্গে ফেসবুক, ইউটিউব, হ্যানা ত্যানা, মানে যত রকমের জনপ্রিয় যে অ্যাপগুলো রয়েছে,
সেই সেরকম 26টি সোশ্যাল মিডিয়া সাইট নেপালের যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার আপনার কেপি শর্মা আলীর নেতৃত্বে চলছে বর্তমানে, সেই সরকার তার উপর নিষেধাজ্ঞা জারি করল। এবং সেই নিষেধাজ্ঞা জারির পেছনে বিভিন্ন কারণ রয়েছে, মানে সপক্ষে, নিষেধাজ্ঞার সপক্ষে এবং বিপক্ষেও প্রচুর মতামত রয়েছে। কিন্তু তার ঠিক পর মুহূর্তে আজকে নেপালের যে অগ্নিগর্ভ পরিস্থিতির ছবি আমাদের সামনে উঠে এলো, সেখানে দেখলাম যে ঠিক আমরা কয়েক বছর নয়, গত বছর, একটা বছর আগে বাংলাদেশে দেখেছিলাম, তার কিছুদিন আগে আমরা শ্রীলঙ্কায় দেখেছিলাম, অর্থাৎ ছাত্র সমাজ, যুব সমাজ একেবারে রাস্তায় নেমে এলো। এবার রাস্তায় কেন নেমে এলো, এখানে কিন্তু আমাদের একটা মানে বড় করে ভাবতে হবে। কারণ নেপাল আমাদের একেবারে প্রতিবেশী দেশ এবং আমাদের সঙ্গে একটা চিরকালীন সম্পর্ক। আপনারা সকলেই জানেন, নেপাল যেতে আমাদের এখনো পর্যন্ত অন্ততপক্ষে পাসপোর্টের দরকার হয় না। সেখানে দীর্ঘ সময় রাজতন্ত্র চলছিল এবং একটি হিন্দু রাষ্ট্র। নেপাল ছিল পৃথিবীর মধ্যে একমাত্র হিন্দু রাষ্ট্র। কিন্তু 2001 সালে আমরা দেখলাম, আমরা মানে দেখলাম না, আমরা অবাক হলাম যে নেপালের যে রাজপরিবার, সেই রাজপরিবারের ভেতরে একটা কার্যত গণহত্যা চালালো রাজপরিবারেরই মানুষজনেরা। অর্থাৎ যাকে বলা হয় পারিবারিক বিবাদ, এবং সেই পারিবারিক বিবাদে পরিবারের বহু সদস্যকে এবং তৎকালীন রাজাকে পর্যন্ত খুন করা হলো। এবং তারপরে সিংহাসনে বসলেন জ্ঞানেন্দ্র বিক্রম সিং, যাকে আমরা নেপালের শেষ রাজা বলতে পারি আপাতত। অর্থাৎ 2001 থেকে 2008 এই সময়কালটা তিনি নেপালের রাজা ছিলেন। এই 2008 সালে আমরা দেখলাম নেপালে মাওবাদী অভ্যুত্থান হল। নেপালে আপনার জ্ঞানেন্দ্র, না মাফ করবেন, প্রচন্ড, আমি নামগুলো ভুলে যাই, প্রচন্ডের নেতৃত্বে একটা মাওবাদী অভ্যুত্থান হলো। আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম যে সেই প্রথম ভারত কোনো একটি মাওবাদী সংগঠনকে স্বীকৃতি দিল। অর্থাৎ এই যে আপনার প্রচন্ডের নেতৃত্বে যে ওখানে নেপালে রাজতন্ত্রের অবসান হলো, নেপালে হিন্দু যে রাষ্ট্র সেটাকে বাতিল করা হলো এবং বলা হলো নেপাল একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার গঠন হলো, তাকে ভারত স্বীকৃতি দিল। তারপরে আরো অনেক জলগড়া হলো, কারণ এই যে পরিস্থিতির মধ্য দিয়ে প্রচন্ড ক্ষমতায় এসছিলেন, সেই পরিস্থিতিটা অন্ততপক্ষে কমিউনিস্টদের পক্ষে অনুকূল ছিল না। তিনি সরে যান, তারপরে আরো পালাবদল হয় এবং দেখতে পাই আমরা যে নেপালে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠতে থাকে রাজ পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ একটি রাজনৈতিক দল, তার নাম রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি বা আরপিপি। এবার যেটা বর্তমানে চলছে, কেপি শর্মা আলীর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ছাত্রছাত্রী বা তরুণ তরুণীদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভটা কিন্তু নেপালের যে দারিদ্রতা তার বিরুদ্ধে নয়, নেপালের যে বেকারিত্ব তার বিরুদ্ধে নয়, নেপালের সংস্কৃতির যে বিকৃতি ঘটছে তার বিরুদ্ধে নয়। বলা হচ্ছে যে নেপাল সরকার নাকি তাদের দুর্নীতিকে চাপা দিতে এই সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে। হতেই পারে, কারণ আমরাও দেখছি আমাদের দেশেও, আমাদের অভিজ্ঞতায় বলি, আমাদের বিশেষ কন্টেন্ট, যে কন্টেন্টে আমরা একটু বেশি উগ্র হয়ে পড়ি আর কি, মানে আমার ভাষায় নয় এটা, আপনার এই আমাদের যে প্ল্যাটফর্মে আমরা কাজ করছি সেই প্ল্যাটফর্মের ভাষায়, যে ধরুন আমরা দেশের সরকারকে বা দেশের কোনো ব্যবস্থাকে সরাসরি আক্রমণ করি, তখন সেই কন্টেন্টটাকে মানে বাতিল করে দেওয়া হয়। অর্থাৎ যে নিয়ন্ত্রণটা নেপালে একেবারে বন্ধ করে দেওয়া হলো, অর্থাৎ বন্ধ করে নিয়ন্ত্রণ করার চেষ্টা হলো, আমাদের দেশে যেমন বন্ধ করে দেওয়া হয়নি, কিন্তু নিয়ন্ত্রণ আমাদেরকে চাপে রাখা হচ্ছে। আমাদেরকে এই সোশ্যাল যারা প্ল্যাটফর্ম যারা ব্যবহার করেন তাদের উপর নানাবিধ
নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে নেপালের যে দীর্ঘ দারিদ্রতার একটা ইতিহাস, নেপালের যে দীর্ঘ অশিক্ষার একটা ইতিহাস, আমি ইতিহাসই বলছি, নেপালের যে বেকারিত্বের ইতিহাস, অর্থাৎ বেকার যুবক যুবতীদের হাতে কাজ নেই, সেই নিয়ে না, এই আন্দোলনটা তা নিয়ে হলো না। আমি কিন্তু একেবারেই প্রসঙ্গান্তরে যাচ্ছি না। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গেও কিন্তু একটা তেমনই পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে রয়েছে যে আজকে যদি পশ্চিমবঙ্গেও এই ফেসবুক, এই টুইটার, এই হোয়াটসঅ্যাপ ইত্যাদি বন্ধ করে দেওয়া হয়, যে এগুলো কার্যত ধরুন এই মানে আমাদের কতটা কাজে লাগে আর কতটা কাজে লাগে না সে নিয়ে মানে বিস্তর বিতর্ক হতে পারে। আপনারা বলতে পারেন যে গত 2024 সালের 14ই আগস্ট যে একটা ঐতিহাসিক রাত দখল আমাদের বাংলার মানুষ দেখেছিল, সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তার প্রচার হয়েছিল, তার প্রসার হয়েছিল। পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলতে চাই যে রোজ গড়ে অন্তত পক্ষে, যেটা আমি স্ট্যাটিস্টিক্স দেখে আসলাম, গড়ে অন্তত পক্ষে 21 জন অপ্রাপ্ত বয়স্ক মানুষ তারা আত্মহনন করেন এই আপনার সোশ্যাল মিডিয়ার যে ফাঁদ, সেই ফাঁদে পড়ে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ফাঁদ তো আর মানে শুধুমাত্র আপনি কেমন আছেন, কাকাবাবু আপনি কেমন আছেন, বা মাসিমা আপনি কেমন আছেন ইত্যাদি সোশ্যাল আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখে সেখানেই শেষ হচ্ছে না। তার মধ্যে আরো অনেক কিছু রয়েছে, আপনারা সেটা জানেন, সুতরাং সে নিয়ে আমি বিস্তারে আলোচনায় যাচ্ছি না। এই যে কুফল, সেই কুফলটা একটা সামান্য উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। যেমন সুফল, যে একটা অত বড় আন্দোলন সংগঠিত হয়েছিল শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার আহ্বানে, পাশাপাশি দৈনিক একটা বিশাল সংখ্যক অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরী, তরুণ মানে বা তরুণ তরুণীও বলতে পারেন, তারা কিন্তু এই সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে তারা আত্মহনন করছেন। রোজ খবরে পাচ্ছেন আপনারা। কিন্তু এই মুহূর্তে যদি এই সোশ্যাল মিডিয়ার ওপর পশ্চিমবঙ্গ সরকার কোন রকম বিধিনিষেধ আরোপ করেন, আমি জানি আমার রাজ্যের হাল ওই নেপালের মতন হবে। কিন্তু আমার রাজ্যের ছেলেমেয়েরা ভাবছেন না, আমি প্রাপ্ত বয়স্কদের কথা এবার ঢুকে যাই, আমি মূল বিষয়ে ঢুকি। তার আগে যেরকম আপনাদেরকে রোজ বলে থাকি যে এই যে আন্দোলনে মানে নেপালের আন্দোলন, সেটা যেমন একটা আমাদেরকে সামনে দিক খুলে দিচ্ছে, আমাদেরকে আমরা বুঝতে পারছি যে আমরা কতটা নেশায় বুঁদ হয়ে পড়েছি। আমি বেকারিত্বের বিরুদ্ধে কথা বলছি না, আমি অশিক্ষার বিরুদ্ধে কথা বলছি না, আমি ক্ষুধার বিরুদ্ধে কথা বলছি না। আমি কথা বলছি কিসের জন্য আমি টিকটক করতে পারছি না, আমি কথা বলছি কিসের বিরুদ্ধে, যে না ফেসবুকে আমি আমার বান্ধবীকে কোনো একটা মেসেজ দিতে পারছি না, বা হোয়াটসঅ্যাপে আমি আমার বন্ধুকে বা প্রেমিককে কোনো মেসেজ দিতে পারছি না, তার বিরুদ্ধে আমি আন্দোলন করছি। ঠিক ভারতবর্ষের বুকেও দাঁড়িয়েও যদি আজকে এই ঘটনাটি ঘটে, দেখবেন একই রকম একটা আন্দোলন হবে। আমি এবার মূল বিষয়ে ঢোকার আগে আপনাদেরকে একটা অনুরোধ করবো যে এই ধরনের আলোচনা যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই 7 নিউজ নেটওয়ার্কের পাশে দাঁড়ান। কারণ 7 নিউজ নেটওয়ার্ক আর যাই হোক, নিজের মাথাটা কোথাও বাধা দেয়নি এখনো পর্যন্ত। আমরা যেমন সিপিএম কে গালাগালি দিতে বিন্দুমাত্র দ্বিধা করি না, তাদের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করতে আমাদের কোথাও বাধে না, ঠিক একইভাবে আমরা তৃণমূল কংগ্রেসকেও তুলোধনা করতে পারি, বিজেপিরও বাব্যাপান্ত করতে পারি। এই সাহসটা আমাদের যোগায় শুধুমাত্র আপনাদের সমর্থন। কিভাবে সমর্থন করবেন আমি বারবার বলি যে শুধুমাত্রই আপনি যে কজন দেখছেন, আমি জানি না কজন দেখতে পাচ্ছেন বা দেখছেন, তারা যদি ওই নিচের ওই সাবস্ক্রাইব বটনটা একটু টিপে দেন, আপনাদের আলাদা করে কোনো খরচা করতে হবে না, কিন্তু আমাদের সাহসটা অনেক বেড়ে যাবে। আমি চলে আসি মূল প্রসঙ্গে। 2026-এর নির্বাচন, আমার 2025-এর যে দুর্গাপুজো হবে, খুব ভালো করে হবে, মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা করে দিয়েছেন, আরো জাঁকজমক হবে। কিন্তু 2026-এর নির্বাচন আমার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।
সেই গুরুত্বপূর্ণ বিষয়ে সবচাইতে গুরুত্ব কারা পেতে চলেছে, আমার আলোচনার বিষয় সেটাই। এই নির্বাচনে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানে হয়ে ওঠা উচিত ছিল কি? হয়ে ওঠা উচিত ছিল আমাদের রাজ্যের ক্রমবর্ধমান বেকারিত্ব, অর্থাৎ কর্মহীনতা। এবং আমরা যে আহ, দিনগুলোতে, অর্থাৎ ভবিষ্যৎ দিনগুলোতে বা খুব কাছাকাছি দিনগুলোতে চাকরি পাবো, আমাদের রাজ্যে বড় বড় কলকারখানা হবে, আমাদের রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, না, আমরা সেরকম কোনো দিশা দেখতে পাচ্ছি না। সুতরাং এই ইস্যুটা আমার নির্বাচনের একটা প্রধান ইস্যু হওয়া উচিত ছিল। আমাদের এই নির্বাচনের একটা অন্যতম ইস্যু হওয়া উচিত ছিল যে দুর্নীতির যে প্রাতিষ্ঠানিক রূপ, দুর্নীতি ভারতবর্ষ নামক যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রে হয়তো বাবরের আমল থেকে আছে, বাবরের আমল থেকে আছে। মাঝখানে আমরা ইংরেজ শাসন পার করেছি, কংগ্রেস শাসন পার করেছি, বাম শাসন পার করেছি, আমি আমার রাজ্যের কথা বলছি, এবং তারপরে তৃণমূল শাসন গত 14 বছর ধরে আমরা তার মধ্যে রয়েছি। ধীরে ধীরে সেই বাবরের আমল থেকে শুরু করে তৃণমূলের আমল পর্যন্ত যদি আপনি আসেন, তাহলে এই যে দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ, অর্থাৎ চাকরি, স্কুলে ভর্তি, কলেজে ভর্তি, দুর্নীতি সে সময়ও ছিল। প্রভাবশালী মানুষের ছেলেমেয়েরা আগে চাকরি পেত, প্রভাবশালী মানুষের ছেলেমেয়েরা ভালো স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেত। কিন্তু এখন সেটা বিক্রি হচ্ছে, এখন সেটা বিক্রি হচ্ছে। এই যে বিক্রি করা মানে একটা প্রতিষ্ঠান খুলে বসা। পাড়ার অমুক সিপিএম এর নেতা ছেলে চাকরি পেয়েছে, কিন্তু আমি অভিযোগ করতে পারছি না যে পাড়ার অমুক সিপিএম এর নেতার ছেলে সে চাকরিটা কিনেছে, না, তার বাবা প্রভাব খাটিয়ে তাকে চাকরিটা জোগাড় করে দিয়েছে। আজকেও যদি তাই হতো যে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থক যারা আছেন, লক্ষ লক্ষ বেকার ছেলে, তারা যদি চাকরি পেত, আমাদের কোনো আপত্তি থাকতো। কিন্তু আমরা কি দেখলাম না, সেই তারা কিন্তু চাকরিগুলো পেল না। চাকরিগুলো কি হলো? চাকরিগুলো তৃণমূলের নেতারা বিক্রি করলেন। আমাদের যুব সমাজ তার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করছে না। এটা ইস্যু হওয়া উচিত ছিল যে আমাদের বাংলা ভাষার যে শিক্ষা, বাংলা ভাষা নিয়ে প্রচন্ড বিক্ষোভ, প্রচন্ড আন্দোলন, বাংলা ভাষা বাঁচাতে হবে। বাংলা ভাষা বাঁচাতে গেলে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে বাংলা শিক্ষাটাকে, আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলা ভাষা শিক্ষার যে উন্নতি, সেই উন্নতিকে আমাদেরকে আরো উঁচু জায়গায় নিয়ে যেতে হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলা ভাষার যে শিক্ষা, তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। বলবো না শুধুমাত্র তুলে দেওয়াই হচ্ছে, অর্থাৎ সেখানেও একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি কাজ করছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা কিরকম? যদি বাংলা মিডিয়াম স্কুলগুলো না থাকে, বাংলা মিডিয়াম স্কুল কিন্তু কোনো ওই শিক্ষার ব্যবসায়ী, মানে যারা শিক্ষা নিয়ে ব্যবসা করে, তারা খুলে বসেন না। আপনি আমাকে একটা বাংলা প্রাইভেট স্কুল, হয়তো আছে একটা দুটো, আমি নামই জানি না, থাকতে পারে, কিন্তু দেখাতে পারবেন না যে বাংলা মিডিয়ামে প্রাইভেট স্কুল। আমাদের পাড়ায় একটা ছিল, আমি জানি, ছোটবেলায় ওখানে অনেকে পড়তেন। পরবর্তীতে মানে ওখানে পড়ার একটা নির্দিষ্ট কারণ ছিল যে ওখানে যারা পড়তেন ওই স্কুলের সঙ্গে রামকৃষ্ণ মিশনের একটা সুন্দর যোগাযোগ ছিল। ওই স্কুলে পড়লে রামকৃষ্ণ মিশনের যে মানে ক্লাস 5-এ ভর্তি হওয়ার যে টেস্ট, সেই কার্যত তাদেরকে সেই প্রস্তুতিটা করিয়ে দেওয়া হতো। সে কারণে ওই স্কুলে অনেক ছাত্রছাত্রী ছিল, কিন্তু এখন সেটাও বন্ধ। এখন প্রাইভেট স্কুল মানে ইংরেজি মাধ্যমের স্কুল, এখন প্রাইভেট স্কুল মানে হিন্দি মাধ্যমের স্কুল। আর আপনি কি করছি, সেই স্কুলগুলোতে আমাদের সন্তানকে নিয়ে গিয়ে ভর্তি করছি। কারণটা কি দেখাচ্ছি? যে সরকারি স্কুল মানে বাংলা মাধ্যম স্কুলগুলো নাকি উচ্ছন্নে গেছে। যাবেই তো উচ্ছন্ন। বিগত কত বছর ধরে বাংলায় কোনো রিক্রুটমেন্ট নেই, শিক্ষা
শিক্ষকদের ক্ষেত্রে কোনো রিক্রুটমেন্ট নেই। শিক্ষাক্ষেত্রে পড়াবেন কারা? হাজার হাজার ছাত্র স্কুলে বসে আছে, একজন মাত্র মাস্টার। আপনাদেরকে আমি এই হিসাব বারংবার দিয়েছি, আপনাদের সময় নষ্ট করব না। এই মুহূর্তে বাংলায় 8,000-এর বেশি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার, বা রাজ্য সরকার নিয়েছেন। এদিকে বাংলা ভাষাকে বাঁচানোর আন্দোলন করছেন কাদের নিয়ে? ওই যুবক যুবতীদের নিয়ে। পাশাপাশি বাংলা ভাষার শিক্ষাটাকে ধ্বংস করার একটা চক্রান্ত শুরু হয়েছে, তার বিরুদ্ধে কোনো টুশব্দটি নেই। অর্থাৎ বাঙালি হিসেবে আমাদের যে গর্ব, আমাদের যে গরিমা, আমাদের যে অহংকার, সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার যে চক্রান্ত কেন্দ্রীয়ভাবে হচ্ছে, সেই কেন্দ্রীয় চক্রান্তে জানি না কিভাবে আমার রাজ্যের যারা শাসক দল তারাও জড়িয়ে পড়ছেন, আমি বলতে বাধ্য হচ্ছি। আমার তৃণমূল কংগ্রেসের বন্ধুরা যদি রাগ করেন, তাহলে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে একবার ভাববেন আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক বলছি না ভুল বলছি। আপনারা বাংলা ভাষা বাঁচাও আন্দোলন করছেন, কিন্তু বাংলা ভাষার যে আতুর ঘর, সহজ পাঠ, কিশলয় যেখানে পড়ানো হয়, সেই বাংলা প্রাথমিক স্কুলগুলোর কি হাল? আপনার পাড়ার স্কুলটাকে কি একবার চোখে দিকে দেখেছেন যে সেখানে এখন কার্যত গরু ছাগল চড়ে বেড়ায়? নিজেকে প্রশ্ন করেছেন যে কেন এই স্কুলটাতে তো আমিই পড়েছিলাম, প্রণব মাস্টার মশাইয়ের কাছে তো আমি এই স্কুলে পড়েছিলাম, আজকে এই স্কুলটাতে গরু ছাগল চড়ছে কেন? এই প্রশ্নটা করুন আয়নার সামনে দাঁড়িয়ে, দেখবেন উত্তরটা আসবে এই যে শিক্ষা ব্যবসায়ীরা কোটি কোটি টাকা আপনাদের দলের পেছনেই ঢালছে, যাতে আপনারা আগামী নির্বাচনগুলোতে বা বিগত নির্বাচনগুলোতে সহজে সেই বৈতরণীটা পার হয়ে যেতে পারেন। অর্থাৎ সর্বত্র একটা সর্বনাশের খেলা চলছে। এবং আপনাদের চাকরি, বেকার এই মুহূর্তে ধরুন যদি আমি আইএলও রিপোর্ট বা আইএলওর সঙ্গে ইনস্টিটিউট অফ হিউম্যান ডেভেলপমেন্ট তারা যৌথভাবে যে ইন্ডিয়ান এমপ্লয়মেন্ট রিপোর্ট 2024 যে প্রকাশ করেছে, তাতে দেখাচ্ছে যে আমাদের একটা বেকারের সংখ্যা একটা বিস্ফোরণ ঘটেছে। বেকারের সংখ্যা একটা বিস্ফোরণ ঘটেছে। এবং সবচেয়ে আশ্চর্য ঘটনা সেটা হচ্ছে এই রিপোর্টে পরিসংখ্যান দেওয়া হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে পার্সেন্টেজের হিসেব দেওয়া হয়েছে, কিন্তু ভারতবর্ষে এই মুহূর্তে মোট কত বেকার সে কথা উল্লেখ করা হয়নি। এই যে সেই রিপোর্ট আমি হাতে নিয়ে দাঁড়িয়ে বসে রয়েছি, আপনারা যদি যে কেউ আমাকে চ্যালেঞ্জ করেন, আমাকে তলায় লিখুন, আমি আপনাদেরকে পিডিএফ ফর্মে পাঠিয়ে দেব। সেখানে বলছে 2020 সালে মোট বেকারের সংখ্যা ছিল কত? 32.2%, অর্থাৎ জনসংখ্যার 32.2% বেকার ছিল। ভাবুন একবার অঙ্কটা কিভাবে গুলিয়ে দিচ্ছি, যে 2002 সালে আমার মান মার্জনা করবেন, 2020 সালে ভারতের বেকার সংখ্যা কত? যা মোট জনসংখ্যার 35.2%। 2011 সালে আমাদের সর্বশেষ জনগণনা হয়েছে, তারপর এখন পর্যন্ত জনগণনা হয়নি, মাঝখানে কিন্তু বাঘ গণনা হয়েছে, গরু গণনাও হয়েছে, কিন্তু জনগণনা হয়। তাহলে পরে আমি কি করে বার করব যে 2020 সালে, তার আমাকে ধরতে হবে ভোটার লিস্ট। ওটা কি আপাতত ধরে নিয়ে যদি আমি চলি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে একটা বিপুল সংখ্যক ভারতীয় যুবক যুবতী তারা বেকার। একটা বিপুল সংখ্যক ভারতীয় যুবক যুবতী তারা বেকার। আমাদের রাজ্যের ক্ষেত্রে আসি, আমরা 2011 আগে পর্যন্ত যারা লায়ক হয়েছি আর কি, যুবক যুবতীতে পরিণত হয়েছি, আমরা ক্লাস 10 পাস করেই আমাদের গন্তব্য ছিল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। কেউ কেউ ক্লাস 8 পাস করেও এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেতেন, গিয়ে নিজের নামটা লেখাতেন। অর্থাৎ আমরা নথিভুক্ত বেকারে পরিণত হতাম।
পরবর্তীতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে অনেকে চাকরি পেয়েছেন, আবার অনেকে পাননি, তারা অন্যভাবেও চাকরি পেয়েছেন, পিএসসি পরীক্ষা দিয়ে। তারপর অন্যান্য যে সরকারি পরীক্ষাগুলো হয়, তখন তো এসএসসি বা আপনার টেট এসব ছিল না, তখন গিয়ে তাদের ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ডটা বাতিল হয়ে গেছে। অর্থাৎ আমরা বেকার সংখ্যা কত একটা ঝলকে জানতে পারতাম, যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নথিভুক্ত যে যুবক যুবতীদের নাম রয়েছে, যে সংখ্যাটা রয়েছে, সেই সংখ্যাটাই হচ্ছে আমার রাজ্যের বেকার যুবক যুবতীদের সংখ্যা। এবং আপাতত ভাবে 11 সাল পর্যন্ত এই যে সংখ্যাটা, সেটা শহরতলি এবং গ্রামাঞ্চলের মধ্যে যে মানে যেটাকে বলা হয় জেলা সদর, সেই জেলা সদরেই সীমাবদ্ধ ছিল। গ্রামীণ যে বাংলা ছিল, সেই গ্রামীণ বাংলায় বেকারের সংখ্যা এভাবে হিসাব করা যেত না। কারণ তখনও আজকের যে চাষবাস, আজকের যে কৃষিক্ষেত্রের উন্নয়ন, আজকে কৃষিক্ষেত্রের যে আধুনিকীকরণ, সেই আধুনিকীকরণের জায়গায় পৌঁছতে পারেনি তখনও পর্যন্ত, অর্থাৎ 2011 কিছুদিন আগে পর্যন্ত। অর্থাৎ 84 সালে আপনার মার্জনা করবেন 82 সালে বামফ্রন্ট সরকারের আমলে আপনার ভূমি সংস্কার আইন, সেই ভূমি সংস্কারের আইনের পরে বিপুল একটা পরিবর্তন পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে। তারপরে যে নতুন অর্থনীতি, গ্রাম বাংলার যে নতুন অর্থনীতি, সেই অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে গ্রাম বাংলাতেও এখন কিন্তু একটা বিপুল সংখ্যক বেকার বা মানে কর্মহীন যুবক যুবতীর সৃষ্টি হয়েছে। তার কারণটা কি? যখন একজন কৃষক, যে স্লোগান ছিল বামফ্রন্টের ক্ষমতায় আসার আগে, জমি যার লাঙল, এই লাঙল যার জমি তার, সেই স্লোগান যখন সফল হলো 82 সালে এসে, 82 থেকে 84, তারপরে যেটা হলো যে মানে কৃষিক্ষেত্রে একটা ব্যাপক প্রযুক্তি তার ব্যবহার করা শুরু হলো। অর্থাৎ যেখানে আগে চাষ করতে 4 জন লোক লাগতো, সেখানে হয়তো এখন একজন লোকে সেই সমপরিমাণ ফসল ফলাচ্ছেন। তার মানে 3 জন লোক উদ্বৃত্ত হচ্ছে। চাষির হাতে যখন জমি এলো, চাষির যে আর্থিক ক্ষমতা, তার একটা উন্নয়ন ঘটলো বা তার একটা উত্তরণ ঘটলো, বদল হলো। চাষিও স্বপ্ন দেখা শুরু করলো, যে আগে যে স্বপ্নটা সে দেখতে পারতো না, সেই স্বপ্নটা সে দেখা শুরু করলো, যে আমি চাষি তো কি হয়েছে, আমার ছেলেকে একটা ডাক্তার বানাবো। আমি চাষি তো কি হয়েছে, আমি আমার ছেলেকে একটা ইঞ্জিনিয়ার বানাবো। আমি চাষি তো কি হয়েছে, আমার ছেলে মাস্টার হোক। এই স্বপ্নটা চাষি দেখা শুরু করলো। গ্রামীণ যে অর্থনীতি, সেই অর্থনীতি শুধুমাত্র কৃষি ভিত্তিক রইল না। আজকে আপনি বাংলার গ্রামে গ্রামে যান, দেখবেন সেখানকার যে অর্থনীতি, সেটা শুধুমাত্র কৃষি ভিত্তিক নয়। আপনি আপনার আশেপাশের স্কুলগুলো, আমি এখন যেহেতু স্কুলগুলোকে নিয়ে খুব মারাত্মক নাড়াচাড়া হচ্ছে এসএসসি ইত্যাদি গন্ডগোলের ফলে, আপনি খোঁজ নিয়ে দেখুন, শতকরা 70 জন মাস্টারমশাই পাবেন যারা দুই মেদিনীপুর বিশেষ করে এবং পুরুলিয়া, এই যে অঞ্চলগুলো, যে জেলাগুলো, সেখানকার প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়ে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা একটু খোঁজ করে দেখুন। অর্থাৎ তারা পড়াশুনো করেছে, পরিস্থিতির যেহেতু পরিবর্তন হয়েছে, তারা পড়াশুনো করেছে, তারা উপযুক্ত হয়েছে, তারা শিক্ষকের চাকরি করছে কলকাতায় বসে। আজকে তাদের সন্তানেরা ডাক্তার হচ্ছে, তাদের সন্তানেরা ইঞ্জিনিয়ার হচ্ছে, গ্রামীণ অর্থনীতিটা বদলে যাচ্ছে। এই যে বদল, এই বদল একটা চাহিদা সৃষ্টি করল। সেটা কি? কর্মসংস্থানের চাহিদা সৃষ্টি করল। সেটা আজকে তো নয়, সেটা 2002, 3, 1, 2, 3, 4 এই সমস্ত সালগুলোর থেকেই এই পরিবর্তনটা আমাদের চোখে পড়া শুরু করলো, যে বাংলার অর্থনীতি কার্যত নতুন একটা বাঁক নিয়েছে। গ্রামীণ অর্থনীতি শুধুমাত্র কৃষিভিত্তিক নেই, গ্রামীণ অর্থনীতিতে একটা প্রভাব পড়েছে শিক্ষার, গ্রামীণ অর্থনীতিতে একটা প্রভাব পড়েছে শহুরে অর্থনীতির, এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন করে আর মুনিশ দরকার হচ্ছে না। মুনিশ শব্দটির সঙ্গে যাদের পরিচয় নেই তাদেরকে জানাই, মানে যারা খেতে
আপনার দৈনিক ঠিকা শ্রমিক হিসেবে কাজ করে, খেতে আর মুনিশ দরকার হচ্ছে না। অর্থাৎ গ্রামে একটা উদ্বৃত্ত শ্রম যারা দিতে পারে সেরকম একটা মানুষ, একটা জনসংখ্যা তৈরি হয়। তার পাশাপাশি কি হলো, তাদের মধ্যে শিক্ষার বাসনা তৈরি হলো, তারা শিক্ষিত হচ্ছে, তারা বিভিন্ন রকম পড়াশুনো করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি শহরেও কর্মসংস্থান চিরটাকাল দরকার ছিল। কিন্তু মজাটা হলো যে ধীরে 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 আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে একের পর এক কলকারখানা ঐতিহাসিকভাবে বন্ধ হচ্ছে। একসময় পাট বস্ত্র মানে কাপড়, আপনারা জানেন যে ব্যারাকপুর শিল্পাঞ্চল বা হাওড়ার যে গঙ্গার তীরবর্তী অঞ্চল, একসময় কলকাতা, এই হাওড়া, এই সমস্ত এলাকাকে ভারতের ম্যানচেস্টার বলা হতো। আপনারা জানেন যেটা এখন আহমেদাবাদের কপালে জল জল করছে। এই যে বস্ত্র শিল্প কার্যত পশ্চিমবঙ্গ থেকে ধ্বংস হয়ে গেল মাসুল সমীকরণ নীতির প্রভাবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পাট শিল্প, বঙ্গভঙ্গের কারণে পশ্চিমবঙ্গের পাট শিল্প কার্যত আজকে মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি এই পাট শিল্প যারা পরিচালনা করেন বা পাট শিল্পের যারা মালিক, তারা আজকে কেউ আর মালিক নন, তারা প্রত্যেকে বেনিয়া, প্রত্যেকে দালাল। তারা এই পাট কলগুলোকে লিজে নিয়ে যতটা সম্ভব শ্রমিক শোষণ করে যত কম শ্রমিক দিয়ে যত বেশি উৎপাদন করা যায় তার চেষ্টা চালিয়ে এই পাট শিল্পে যে লক্ষ লক্ষ কর্মসংস্থান, সেটাকে হাজার হাজার মানে কয়েক হাজার কর্মসংস্থানে নামিয়ে নিয়ে এসছেন। ইস্পাত, আপনারা জানেন যে ইস্পাত শিল্পে পশ্চিমবঙ্গ একসময় সারা দেশকে আপনার পথ দেখিয়েছিল। দুর্গাপুর থেকে শুরু করে বার্নপুর, একের পর এক ইস্পাত শিল্প সব কিছু বন্ধ হয়ে গেছে। আপনার পাড়ার দিকে তাকিয়ে দেখুন, ব্যারাকপুর শিল্পাঞ্চলের দিকে তাকিয়ে দেখুন, যে শিল্পাঞ্চলে একসময় দুর্গাপুজোর থেকে, আমি ব্যারাকপুর শিল্পাঞ্চল বলতে বুঝি সিথির মোড় থেকে কাঁচরাপাড়া, এই অঞ্চলটায় একসময় দুর্গাপুজোর থেকে অনেক বেশি আনন্দের ছিল বিশ্বকর্মা পুজো। সেই অঞ্চলে বিশ্বকর্মা পুজো এখন কার্যত পরিণত হয়েছে অটো স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ডের দুর্গাপুজোয়। কারখানাগুলো কোথায় গেল? সুতরাং কারখানা যখন নেই, কর্মসংস্থানের বন্দোবস্ত নেই, নতুন করে কোনো কলকারখানা আমি মনে করতে পারছি না। আমি বন্ধ হতে দেখেছি আমার এই জীবনে, বামফ্রন্টের আমলে, তার পরবর্তী গত 14 বছরে বহু কলকারখানা চোখের সামনে বন্ধ হতে দেখেছি। কিন্তু বিশ্বাস করুন, একটাও কলকারখানা নতুন করে চালু হতে দেখিনি। অনেক গল্প শুনলাম যে শালবনীতে এই হবে, এই ইস্পাতের কারখানা হবে, সৌরভ গাঙ্গুলি ইস্পাতের কারখানা করবে, অনেক গল্প শুনছি, কিন্তু আদতে কি সেটা হয়েছে? বেঙ্গালুরু বা হায়দ্রাবাদ যে গতিতে এবং যে আকারে, বৃহৎ আকারে আইটি হাব তৈরি করে বহুজাতিক কোম্পানির বিনিয়োগকে আকর্ষণ করেছে, আমার কলকাতা শহরতে পারল না। আমার কলকাতা শহরে যে আইটি হাব, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ যে পরিমাণে তাদেরকে আকর্ষণ করলো, কলকাতা সেটা করতে পারলো না। বরং কলকাতায় ধীরে 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 গুটিয়ে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রাজ্যের মানে 60% বেশি যারা তথাকথিত চাকরি করেন তারা অসংগঠিত। একজন অসংগঠিত শ্রমিক আর একজন বেকার যুবক, তাদের মধ্যে তফাৎ এই যে একজন অসংগঠিত শ্রমিক মাসের শেষে কিছু নির্দিষ্ট অর্থ হাতে পান, বেকার যুবকের সেই সুযোগটা নেই। এবার আমি মূল জায়গাটায় আসছি, যেখানটায় আমি লিখেছি যে এই যে বিপুল সংখ্যার বেকার যুবক যুবতী,
বিপুল সংখ্যার বেকার যুবক যুবতী। অর্থাৎ পশ্চিমবঙ্গে আমার 2023 সালে যে ভোটার লিস্ট বার হয়েছে, সেই ভোটার লিস্ট অনুযায়ী 7,52,08,377 জন নথিভুক্ত ভোটার রয়েছেন পশ্চিমবঙ্গে, যার মধ্যে নতুন ভোটার অর্থাৎ যাদের বয়স সবে 18 হলো তার সংখ্যা 13,63,251 জন। অর্থাৎ বৃদ্ধির সংখ্যা হচ্ছে কত, 1.24%। 18 থেকে 19 বছর মানে সদ্য যাদের নাম লেখা হয়েছে তাদের শতাংশ কত, 2.2%, যেটা জাতীয় কংগ্রেসের মোট ভোটের সংখ্যা। সুতরাং আপনারা স্পষ্টতই বুঝতে পারছেন যে এই যে 7,52,08,377 জন মোট ভোটার, এর অর্ধেকের বেশি এই মুহূর্তে কিন্তু এই যুবক যুবতী বা নতুন প্রজন্মের ভোটার। এই ভোটারদের কাছে কোনো কাজ নেই, তাহলে চলছে কি করে? আপনি তো একটাও বেকার ছেলে দেখছেন না রাস্তাঘাটে। যাকেই দেখছেন এরা বাইক করে ভাস করে বেরিয়ে গেল, পুলিশকে আবার সেই বাইকের সাইলেন্সার পাইপ খোলার জন্য পাহারা দিতে হচ্ছে। পুলিশে নিয়োগ নেই কত বছর, রাজ্য সরকারি স্তরে নিয়োগ নেই কত বছর। আমি প্রাইভেট কোম্পানিগুলো তো উঠে গেছে, সেটা বাদ দিচ্ছি। ব্যাংকে রিক্রুটমেন্ট নেই কত বছর, বিমায় রিক্রুটমেন্ট নেই কত বছর, রেলে রিক্রুটমেন্ট নেই কত বছর, স্বাস্থ্যক্ষেত্রে রিক্রুটমেন্ট নেই কত বছর। এরকম যদি প্রশ্ন করতে থাকি প্রশ্ন শেষ হবে না। অর্থাৎ রিক্রুটমেন্ট নেই কিন্তু জনসংখ্যা বাড়ছে, ভোটার বাড়ছে। তাহলে এই যে ভোটারগুলো তারা কি করছে? তারা সবাই তৃণমূল করছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এখন কোনো রাজনৈতিক, শুধুমাত্র রাজনৈতিক দল নয়। তৃণমূল কংগ্রেস একটা, যেটাকে বলা হয় কর্মসংস্থান করে দেওয়ার জায়গা। তৃণমূল কংগ্রেস করলে পরে আপনি কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন? তৃণমূল কংগ্রেস করলে পরে আপনি স্থানীয় গ্রাম পঞ্চায়েত, স্থানীয় পৌরসভা ইত্যাদিতে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ পেতে পারেন। হাজার 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 হাজার, বলবো না কোটি কোটি ছেলে মেয়ে উপযুক্ত, যথেষ্ট যোগ্যতা রাখে তারা একজন মানে স্থায়ী কর্মী হওয়ার, পৌরসভার, পঞ্চায়েতের। তারা সারা রাজ্য জুড়ে পৌরসভা এবং পঞ্চায়েতের তৃণমূলের কর্মী, এই পরিচয়ে তারা অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন বা কাজ না করেও মাইনে নিচ্ছেন। একটা দিক গেল। 2 নম্বর, এই মুহূর্তে বিশ্বের সবচাইতে বড় যে শিল্প, সেই শিল্পটা কি? এই মুহূর্তে বিশ্বের সবচাইতে বড় শিল্প সেটা হচ্ছে নির্মাণ শিল্প। তার থেকে আমার পশ্চিমবঙ্গ বাইরে নয়। পশ্চিমবঙ্গেও দেখছেন আপনার পাড়াতে, মানে আমি কখনো ভাবতে পারতাম না যে কৃষ্ণনগরেও 14 তলা 16 তলা ফ্ল্যাট হতে পারে, এতটা দূর কলকাতার থেকে হচ্ছে। এই যে আপনার নির্মাণ শিল্প, এই নির্মাণ শিল্পে যে কোটি কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, কোথার থেকে হচ্ছে সেটা আমার জানার দরকার নেই। এই টাকাটার একটা বিপুল অংশ ইমারতি দ্রব্য, ইট, বালি, পাথর, সিমেন্ট, রড ইত্যাদি কিনতে খরচা হচ্ছে। এই যে কিনতে খরচা হচ্ছে, তাহলে বেচছে কারা? এই যে বেচার কোম্পানি, অর্থাৎ একটা ইটের ভাটা বা একটা ইস্পাতের কারখানা, রডের কারখানা বা ডিলার, তার থেকে ওই যিনি বানাচ্ছেন বাড়ি, তাকে পৌঁছে দেওয়ার যে দায়িত্বটা, তৃণমূল কংগ্রেস কর্মী হলে একেবারে কনফার্ম আপনি পাবেন, যেটাকে আমরা সিন্ডিকেট বলছি, যার প্রবক্তা হলেন কমরেড সুভাষ চক্রবর্তী। আজকে সেটা ফুলে ফেপে একটা মহিরুহে পরিণত হয়েছে, যেটা তৃণমূল কংগ্রেসকে ছাতার মতো আগলে রাখছে। অর্থাৎ হাজার হাজার ছেলে এই ইমারতি ব্যবসার সাথে, যেটাকে ওরা সিন্ডিকেট বলছে, সেই সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। তারা মনে করছে এই যে হাজার হাজার ছেলে মেয়ে যারা সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, জমির ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, অর্থাৎ জমির দালালি, একদম পরিষ্কার ভাষায় ফ্ল্যাট তার দালালি, আপনার ইট বালি সিমেন্ট সাপ্লাই, তার সঙ্গে যে কোটি কোটি ছেলে মেয়ে যুক্ত হয়ে পড়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে,
পাশাপাশি পৌরসভা, আপনার পঞ্চায়েতের বিভিন্ন পর্যায়ে যে কোটি কোটি ছেলে মেয়ে তারা অস্থায়ী কর্মী হিসেবে এই মুহূর্তে কাজ করছেন, যাদের স্থায়ী কর্মী হিসেবে কাজ করার যথেষ্ট যোগ্যতা ছিল, তাদেরকে সেই সুযোগটা করে দেওয়া হচ্ছে না, তাদেরকে তৃণমূলের দাস বানিয়ে রাখা হচ্ছে। এবং এই যে ছেলে মেয়েগুলো, তাদের কাছে কোনো অল্টারনেটিভ নেই, তারা ভাবতে পারছেন না, কারণ তারা দুঃস্বপ্ন দেখছেন যে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতার থেকে চলে যায় তাহলে আমাদের কি হবে। কারণ তাদের সামনে কোনো অল্টারনেটিভ প্রোগ্রাম শুভেন্দু অধিকারী রাখতে পারেননি। যে কর্মসংস্থানের নতুন কোনো দিশা মীনাক্ষী মুখার্জিও রাখতে পারেননি, মোহাম্মদ সেলিমও রাখতে পারেননি। সুতরাং শুধুমাত্র নিজের পেট বাঁচাবার, নিজের সংসার বাঁচাবার, নিজের পরিবারকে বাঁচাবার তাগিদে তারা তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবে। আপনি বলবেন যে আরে আপনি কি বলছেন যে অটো বাসে মেট্রোতে যা গালাগালি দিচ্ছে লোকে, ছেলে মেয়েগুলো মমতা ব্যানার্জিকে? না, তারা গালাগালি দিচ্ছে সেটা তাদের অন্তরের কথা, কিন্তু যখন তারা পকেটের কথা ভাবছে, তার বাড়িতে অসুস্থ বাবার কথা ভাবছে, বোনের বিয়ের কথা ভাবছে, তখন পাড়ার দাদার মুখটা তার মুখের সামনে ভেসে উঠছে যে ওই দাদার সঙ্গে আছি বলেই কিন্তু আমি আজকে অমুক জায়গায় ইট সাপ্লাই করছি, অমুক জায়গায় বালি সাপ্লাই করছি, অমুক জায়গায় পাথর সাপ্লাই করছি, করে দুটো টাকা রোজগার করছি। তাদের সেই দাদার মুখটা ভেসে উঠছে, যেই দাদা তাদেরকে পৌরসভায় হাত ধরে নিয়ে গিয়ে, পঞ্চায়েতের বিভিন্ন পর্যায়ে হাত ধরে নিয়ে গিয়ে 10,000, 12,000, 15,000 মাসের ওই অস্থায়ী কর্মী হিসেবে তাদেরকে কাজ দিয়েছেন। তাদের মুখগুলো মনে পড়ছে। এবং তারা, তাদের সামনে যেহেতু প্রতিদ্বন্দ্বী দলগুলো, বিজেপি বলুন, সিপিএম বলুন, সিপিআই বলুন, যে কোনো দল হতে পারে, তারা কোনো বিকল্প কর্মসংস্থানের স্বপ্ন তাদের দেখাতে পাচ্ছেন না। সুতরাং এই যে বিপুল অংশের ভোট, সেই ভোটটা তৃণমূল কংগ্রেস পাবে। আপনি সেখানে হিন্দু, সেখানে মুসলিম, সেখানে বাঙালি, সেখানে অবাঙালি, আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। কারণ সবটাই পাপি পেট কা সওয়াল হ্যায় জি। পাপি পেটের যে প্রশ্ন, সেই প্রশ্নে তৃণমূল অনেক এগিয়ে আছে। সুতরাং 2026-এ জয় বাংলা। সবাই খুব ভালো থাকবেন, আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুভরাত্রি, জয় হিন্দ।